miss. Assalamu alaikum to all. Assalamu alaikum, miss. Ma'am, how are you? Alhamdulillah, fine. How are you girls? কেমন আছো সবাই? Yes, ma'am. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। সবাই চ্যাট বক্সে নাম রোল দিয়ে দাও, হ্যাঁ, যারা জয়েন করছো। Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা করেছিলা? পড়ার কি অবস্থা? Ma'am, assalamu alaikum. Ma'am, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। সবাই নাম আর রোলটা দিয়ে দাও চ্যাট বক্সে। আর পড়া শিখেছো? পড়ার কি অবস্থা তোমাদের? জি, ma'am. আচ্ছা Assalamu alaikum, ma'am. আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কোথায় ছিলাম? রাইট ফর্ম অফ রাইট ফর্ম অফ ভার্বস 18 নম্বর পর্যন্ত 18 শেষ নাম্বার করেছি। হয়েছে না? আচ্ছা, ঠিক আছে। 19 থেকে শুরু করব। তবে তার আগে আমি তোমাদেরকে সিডব্লিউ করতে দিচ্ছি একটু। টেন্সের উপর প্লাস হচ্ছে যতটুকু রাইট ফর্ম ভার্বস হয়েছে এর উপরে, ঠিক আছে? বেশি না, 8টা দিব, বেশি না। 8টা একটু প্র্যাকটিস করে দেখো কি অবস্থা। Miss, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Miss, assalamu alaikum. তোমাদের সাউন্ড হচ্ছে কার এটা? কার সাউন্ড হচ্ছে এটা? সামির কি এখানে অ্যাড হয়েছে? সামির, এটা কার আইডি? নাম রোল লিখো, যার থেকে নয়েজটা আসছে, নামটা বললাম। সামিরা জাহান, রোল 40। তোমার থেকে নয়েজ এসেছে, হ্যাঁ, গানের। বুঝতে পারছো কিছু? ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। ম্যাম, আমাদের লেটার অ্যাসাইনমেন্ট তো ইংলিশ লেটারেরটা স্যারছে, লেটারে কি এক পাতা থেকে আরেক পাতায় যাওয়া যাবে? মানে এক পৃষ্ঠা থেকে আরেক হ্যাঁ পৃষ্ঠায় হ্যাঁ, কি যাওয়া তোমাদের যাবে? লেটার, হ্যাঁ, লেটার তো যাওয়া যাবে, অবশ্যই যাওয়া যাবে। এটা কেন যাওয়া যাবে না? আচ্ছা, আমাদের কি সেকেন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাসাইনমেন্ট পাশাপাশি দিছে? লিখলে ভালো আর কি। হ্যাঁ, সেকেন্ড আচ্ছা, অ্যাসাইনমেন্ট তোমরা দিয়ে দিয়েছে। শোনো, এই ইয়াটা করো তো, একটু এক্সারসাইজটা করো, হ্যাঁ, রাইট ফর্ম ভার্বসটা ব্যবহার করো। এখানে 8টা সেন্টেন্স সহ লিখবে, একটু দ্রুত লিখবে। আমি তোমাদেরকে 5-6 মিনিট টাইম দিব। 8টা, বেশিক্ষণ সময় লাগবে না। আর রুলস তো যা পড়েছো, ঠিক আছে? এখন একটু 8টা করো, 5 মিনিট টাইম থাকবে। মেসেজিং জীবন ও তাদের সাইমা ইসলাম, মিউট করতে বলেন। সাইমা ইসলাম, তোমার কি পাশে থেকে কি সাউন্ড আসছে নাকি? সাইমা ইসলামের, যার থেকে নয়েজ আসে, যাই আসুক না কেন, সব কিন্তু এখানে মানে নামটা উঠে যায়, ঠিক আছে? তোমরা মিউট করে রাখো, ঠিক আছে?
মিনিটস এর মধ্যে তাহলে এটা কমপ্লিট করো ইনশাআল্লাহ। এরপর আমি চেক করব আর বাকি রাইট ফর্ম অফ ভার্বস গুলো আজকে কমপ্লিট করব আমরা ইনশাআল্লাহ, পুরো ঠিক আছে? সেন্টেন্সটা উঠিয়ে এটা কমপ্লিট করব না? হ্যাঁ, তোমরা ফুল সেন্টেন্সটা লিখে রাখো আর আজকে ডেটটা অবশ্যই দিও। লেকচার নাম্বার হচ্ছে আজকে কত বলো তো? লেকচার টুডেজ লেকচার এই এখানে সরি এই যে এখানে লেকচার 8:20, ঠিক আছে? আজকে ডেটটা দিও। মিস আমাদের ক্লাসে একজন 4 এর ক্লাসে জয়েন নিছে। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে? লিখছো সবাই এখানে? হ্যাঁ, সবাই 43 পার্সেন্ট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যে দিয়েছিলাম সেটা করেছো? সবাই পড়েছিলে জি অ্যাপ্রোপ্রিয়েট? মিস। আচ্ছা, জি মিস আসসালামু আলাইকুম। যারা জয়েন করেছো তারা না চ্যাট বক্সে নাম রোল দিয়ে দাও। আর হচ্ছে এখানে আমি 8টা রাইট ফর্ম ভার্বস করতে দিয়েছি, এটা কমপ্লিট করো। মিস করা হয়ে গিয়েছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো হয়েছে? এখনো জয়েন জি নাম্বারটা না সম্পূর্ণ দেখা যাচ্ছে না, এই জন্য করতে পারছি না এটা। একটু অপেক্ষা করো, দিচ্ছি আমি। জি নাম্বার দেখার কথা তো বাবা, দা ওমেন স দা থিফ। তাহলে আচ্ছা একটু আমি উপরে উঠিয়ে দিই, হয়তো তোমাদের তোমাদের প্রবলেম হচ্ছে। একটু উপরে স্ক্রল করে দিচ্ছি। এমন 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 হলে দেখতে পারো এভাবে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। মিস লেখা শেষ হয়েছে।
আচ্ছা আমরা শুরু করবো আনসারটা। প্রথমে কে শেষ করেছি? আরে শেষ করেছো কে? কমপ্লিট করেছো কে প্রথমে? সঞ্জিদা তাসনিম। আচ্ছা সঞ্জিদা, তাহলে বলো তো প্রথম চারটা বলো তো বাবা। Shihab has already done the work. The school team will come tomorrow. My sister does not return home yet. Where did they go last week? থ্যাংক ইউ, ভেরি গুড। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে নাম্বার বি তে, যেমন ফার্স্ট এটা ঠিক আছে, শিহাব হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক, এটা কোনটা দেখে বুঝতে পারবো সবাই বলো তো? এখানে যে হ্যাজ ডান লিখবো, Already হ্যাঁ has অলরেডি been. আমরা done. বুঝতে Has পারবো দেখলে যে বোঝা এটা আমরা, যাচ্ছে। ভেরি গুড, এটা প্রেজেন্ট পারফেক্ট হবে, হ্যাজ অলরেডি ডান। তারপর হচ্ছে স্কুল টিম। আচ্ছা এইখানে টুমরো, এখানে টুমরো দিলে উইল বি কামিং ভবিষ্যৎ টুমরো, নির্দেশ করে। ভবিষ্যৎকে উইল নির্দেশ কাম করে হয়, তাহলে আবার দেখো ফিউচার ইনডিফিনিট উইল হবে। বি, হ্যাঁ ইনডিফিনিট দেওয়া যায়, দেখো কন্টিনিউয়াস দিলেও কি ভুল হয় সেটা? আগামীকালের মধ্যে তারা আসতে থাকবে। উইল বি কামিং টুমরো হয় অথবা উইল কাম টুমরো, দুইটাই হয়। ঠিক আছে, এই জন্য বেঁচে যাওয়া, যেমন আমরা পড়েছিলাম ভবিষ্যতে এই কাজটি যদি হতে থাকে এমন বুঝাতেও কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেমন মানে এই সময়ে তারা এসে থাকবে, মানে আগামীকালের মধ্যে তারা এসে থাকবে অথবা আগামীকাল তারা আসবে, দুইটাই কারেক্ট হয়। উইল বি কামিং টুমরো অথবা হচ্ছে উইল কাম টুমরো, দুইটাই কারেক্ট। এরপর হচ্ছে নাম্বার সি তে, মাই সিস্টার, এখানে কি হবে? হ্যাজ নট Does. হবে। রিটার্ন, ভেরি Ma'am, গুড। হ্যাঁ does. কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হবে হ্যাজ নট রিটার্ন হোম ইয়েট। এটা কি দেখে বুঝবো বলো তো? এখানে যে আমরা প্রেজেন্ট পারফেক্ট ম্যাম ব্যবহার এখানে করেছি, ইয়েট দেওয়া ইয়েট আছে এখানে বলে। দেওয়া আছে, ম্যাম ভেরি এখানে দেখে ইয়েট বুঝবো। দেওয়া গুড, আছে। থ্যাংক ইউ। তারপর নাম্বার ডি তে আছে ওয়্যার ডিড, এখানে দেখে আমরা জানি যে ডিড বসালে, এটা তোমরা পড়েছিলে কিনা আমার খেয়াল নাই, যে প্রশ্নবোধক ডু ডাজ ডিড থাকলে এরপরে যে মেইন ভার্বটা হবে সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা জি বসবে ম্যাম শুধু। এটাও করা হয়েছিল। আচ্ছা ঠিক আছে। আর লাস্ট উইক থাকলে অবশ্যই এখানে ডিড, অনেক সময় প্রশ্নে ধরো এখানে হোয়ার এর পরে হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে, ডু ডাজ ডিড দেওয়া থাকবে না, সেক্ষেত্রে তোমাদেরকে এটা দিতে হতে পারে, ঠিক আছে? তাহলে হোয়ার ডিড দে গো লাস্ট উইক। আচ্ছা এবার ই থেকে কে বলবে? আরেকজন কে আছো? প্রাপ্তি বলবে, বলো প্রাপ্তি। মিস আসলে এই নাম্বারটাতে আমার প্রবলেম হচ্ছিল। জি মিস আমিও আচ্ছা এই এই নাম্বারটা নাম্বারটা, পারিনি। আচ্ছা এই নাম্বারটা পারিনি, কিন্তু আমি দেখো এটা পেরেছি। ক্লুতে মেমোরাইজ করেছো, এই ক্লু মানে কোনো ক্লু এর মধ্যে ফেলা যায় কিনা সেটা দেখো, কোনটা মানে কোনো রাইট ফ্রম ভার্ব যে রুলস গুলো পড়েছো এর মধ্যে কোনটা আসছে কিনা এখানে। আমি এভার। এবার এসেছে। হ্যাঁ এবার এভার, যেটা এভার আছে থাকলে এখানে কোন টেন্সে বলি আমরা? এভার থাকলে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভেরি গুড। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন কথা হচ্ছে সাবজেক্ট কি এখানে? ইউ। এখন আবার হচ্ছে এটা হচ্ছে প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আর আমরা কি বলেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় এভার দিয়ে করলে সেখানে আমরা ইউর পরে হ্যাভ বসবে, ইউ হ্যাভ এভার। তারপর বি দিয়েছি, বি হলে এখানে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? বিন হবে। Been. তাহলে এইবার মিলানো যায়, হ্যাভ ইউ এভার Have you ever been to Have you ever Coxbazaar? been to কক্সবাজার? হ্যাঁ Coxbazaar? এইবার হবে, এই এভার দেখে আসলে সবাই গেস করবো যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। তারপর নাম্বার এফ এ হবে নো সুনার, এটা তোমরা আশা করি Had. পেরেছো। হ্যাঁ নো সুনার হ্যাড হবে মিস হ্যাঁ নো সুনার হ্যাড দ্য টিচার, এখানে কি হবে বলো তো? Entered. এন্টার্ড, Ma'am, Entered. entered এন্টার্ড দ্য হবে। ক্লাস, Entered দেন the দ্য class, স্টুডেন্ট then the students The stood up. students stand স্টুড আপ। Stood up. এখানে তাহলে Stood হ্যাড up. দিয়ে করলে হচ্ছে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড আর এন্টার এই দুটো মিলে এই অংশটুকু, প্রথম অংশটুকু হবে পাস্ট পারফেক্টে আর পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিটে। তাই এখানে হবে স্টুড, STOOD স্টুড। আমি লিখে দিব আনসার গুলা। দ্য ওমেন স দ্য থিফ, এখানে হবে আচ্ছা Breaking the clock. হ্যাঁ একটু আমরা Breaking পড়েছিলাম the এই law. রুলসটা, যে ম্যাম স ব্রেকিং পেলে দ্য আমরা, ক্লক। ভেরি গুড, প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ যেটাকে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করলে সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলে থাকি। তাহলে এখানে ব্রেক থেকে ব্রেকিং হয়ে যাবে। দ্য ওমেন স দ্য থিফ ব্রেকিং দ্য লক। আর ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, এখানে কি দিব আমরা? We have Our celebrated We our say- আচ্ছা birthday. উই we হ্যাভ হবে না, celebrate our একটু খেয়াল birthday. রাখবা, এখানে উই হ্যাভ হবে না, এটা হবে উই সেলিব্রেটেড। ম্যাম উই সেলিব্রেটেড। হ্যাঁ এই রুলসটা আমি বের করে দিই, তাহলে তোমরা দেখতে পাবে। এই যে নাম্বার 11 এই রুলসটা ছিল, আমি একটু এটা বড় করে দিচ্ছি তোমাদের জন্য। এই যে এখানে ছিল ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই রোট ইউ আ লেটার, তাহলে রাইট থেকে রোট হয়ে গিয়েছিল এখানে। তাহলে এখানে কি হবে? ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই মিট থেকে সরি এখানে হবে সেলিব্রেট দিয়েছি, তাহলে Celebrated. সেলিব্রেটেড আওয়ার বার্থডে, এটা হবে তোমাদের আনসার। আর আজকে যে পড়াটা আমরা একটু শুরু করি, আজকে ইনশাল্লাহ এখানে 24 যে রুলস গুলো আছে সব শেষ করব, কমপ্লিট করব। তোমরা এখানে নাম্বার 19 এ যে রুলসটা আছে এটা অবশ্যই মেমোরাইজ মুখস্থ করবে। এগুলো আসলে রুলস গুলো মুখস্থ করার জন্যই, পরে হচ্ছে এগুলোকে অ্যাপ্লাই করা।
আর তোমাদের অবশ্যই সেন্টেন্স আকারে না, বরং হচ্ছে প্যাসেজ আকারে আসবে, আমি বারবার বলেছি। কিন্তু আজকে তোমাদেরকে যেহেতু রুলস পড়ছো এখন, সে কারণে একটু দেখলাম যে তোমাদের কি অবস্থা। এমনি মোটামুটি ভালো আছে। আর বাকিদের অবস্থা কি? শুধু তো 2-3 জনের কথা শুনলাম। বাকিরা কি কমপ্লিট করেছো না জাস্ট বসে আছে সবাই? আমি লাস্টে হচ্ছে তোমাদের সিডব্লিউ খাতাটা দেখবো। ভেরি গুড। মিস আমিও হ্যাঁ, করেছি। আমি দেখবো যে তোমরা করেছো কিনা। শেষে আমি সবার খাতা দেখতে চাইবো, স্ক্রিন অন করে দেখাবে। এখন আমরা একটু পড়াটা শেষ করবো আজকে। আচ্ছা, প্রথমে কি বলেছে? ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি। ঠিক আছে, উইশ ফ্যান্সি মানে কি? উইশও যা, ফ্যান্সি কিন্তু তা সেম, অর্থাৎ ইচ্ছা পোষণ করা। হ্যাঁ, যদি থাকতো। আচ্ছা, এখানে ইত্যাদি থাকলে ব্রেকেটের ভার্ব পাস্ট ফর্ম। মেইন কথা হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি। এটা থাকলে চোখ বন্ধ করে পাস্ট ইনডিফিনিট ফর্মে তোমরা লিখবে। যেমন আই ফ্যান্সি আই টার্নড পেল। হ্যাঁ, মানে আমার মনে হচ্ছে যে আমি বিবর্ণ হয়ে গেলাম। ঠিক আছে, অর্থাৎ রংহীন হয়ে পড়লাম। আর ইট ইজ হাই টাইম ইউ স্টাডি, এখান থেকে স্টাডিড হয়ে যাবে, স্টাডিড সিনসিয়ারলি, আন্তরিকভাবে। আছে এখানে বলেছে আরেকটা কথা হচ্ছে ইট ইজ হাই টাইম, এটার মানে হচ্ছে আর কোনো সময়ই নাই, মানে এখনই হচ্ছে শেষ সময়, এরপর আর আর দেরি করা যাবে না, ব্যাপারটা এরকম। ঠিক আছে, তার মানে আর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, দুটোর অর্থ কিন্তু সেমই। এখনই সময় যে এটা তুমি করে ফেলবা। এখন বাংলায় বললে কিন্তু আমরা যখন বলি যে এখনই সময় এটা করে ফেলার, অথচ ইংলিশে বললে সেটাকে দেখো আমরা পাস্টে করে ফেলি। স্টাডি থেকে স্টাডিড হয়ে গেল, টার্ন থেকে টার্নড হয়ে গেল। তারপর আই উইশ আই রোট আ পয়েম, এখানে হয়ে যাবে আমি যদি কবিতা লিখতে পারতাম। এটা কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আই উইশ আই রোট আ পয়েম, এটা তুমি হয়তো লিখতে পারছো না, কিন্তু যদি পারতে, এভাবে বোঝানোর জন্য রাইট লিখেছে। আর ইট ইজ হাই টাইমের অর্থ হচ্ছে যে এখনই সময়, মানে এরপরে আর কোনো সময় তুমি পাবেন না, এটাই তোমার লাস্ট টাইম, এরকম আর কি ব্যাপারটা, যে তোমার এখনই খুব সিনসিয়ার হওয়া উচিত বা সিনসিয়ারলি পড়াশোনা করা উচিত। বাংলা এভাবে বলবো, কিন্তু ইংলিশে যখন লিখবো ভার্বটা তখন স্টাডিড হয়ে যাবে। এটা আসলে রুলস আর কি, রুলসটা এমনই। হাই টাইমের সাথে সবসময় কি বসবে? পাস্ট ইনডিফিনিট ফর্ম। তো এই ভুলটা কখনো করবে না, এটা খেয়াল রাখবে। এবার আচ্ছা, এখানে তো 19 শেষ হলো, 20। আচ্ছা, অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ। অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ মানে হচ্ছে যে এমন যেন। অ্যাজ ইফ যেন, যেন বুঝায়, যেন বা যাতে বুঝায়। তারপর হচ্ছে এখানে টু বি জায়গা যদি টু বি থাকলে ওয়্যার বসবে, আর কিছু না। আই উইশ, আই ব্রেকেটে টু বি দিয়েছে। টু বি আমরা জানি, টু বি হচ্ছে প্রেজেন্ট ফর্মে হয় এম ইজ আর। হ্যাঁ, তারপর পাস্ট ফর্মে হয় ওয়াজ, ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হয় বিন। অর্থাৎ আমি তোমাদেরকে এখানে বি ভার্বটার 3টে ফর্ম বললাম। যদি তোমরা বি ভার্ব পাও তাহলে 3টা ফর্ম কিভাবে বসানো হয়? প্রেজেন্টে হয় এম ইজ আর, পাস্টে হয় ওয়াজ, ওয়্যার, আর পাস্ট পার্টিসিপলে হয় বিন। এখানে লিখেছে আই উইশ আই টু বি আ মিলেনিয়ার। তার মানে আমি কি হতাম? লাখপতি হতাম, তাই না? মিলিয়ন অর্থ কি? 1 মিলিয়ন মানে কি? অথবা মিলিয়ন? 10 লক্ষ। হ্যাঁ, 10 লাখ। ম্যাম ঠিক আছে, তাহলে 1 মিলিয়ন সমান 10 লক্ষ 10 লক্ষ টাকা। ভেরি গুড। তাহলে এখানে মিলিনিয়ার হতে লাখপতি হয়ে যদি হয়ে যেতাম আর কি, ব্যাপারটা এরকম। তার মানে সে আসলে লাখপতি হতে পারবে না, কিন্তু কি করেছে? সে যদি হতো, উইশ করেছে, যেটা সম্ভব না সেই ক্ষেত্রে আমরা সাধারণত আই উইশ লিখি আর কি। ঠিক আছে, মানে আমরা এইভাবে লিখি, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ ডাভ। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ ডাভ, আমার যদি কবুতরের মতো ডানা থাকতো। তার মানে দেখো, আই উইশ আই হ্যাড বলি, তাহলে হ্যাভ এর পাস্ট ফর্মটা আমরা ব্যবহার করি, হ্যাভ থেকে হ্যাড হয়। তাহলে এখানে হ্যাড মানে যদি টু প্লাস হ্যাভ থাকে তাহলে তো সেটা হ্যাড হয়ে যাবে। এখানে বি ছিল, এই কারণে কি দেখো কোন ফর্ম লিখেছে। আরেকটা ব্যাপার, আই এর সাথে ওয়াজ হওয়ার কথা ছিল, তাই না? খেয়াল করেছো? আই এর সাথে সাধারণত পাস্ট ইনডিফিনিট ফর্মে কি লিখি? আই ওয়াজ লুকিং ফর হিম, আই ওয়াজ ইটিং, তাই না? হ্যাঁ, ওয়াজ লেখে। কিন্তু উইশের নিয়মটাই হচ্ছে ভিন্ন, এখানে আই উইশের ক্ষেত্রে ওয়্যার লেখে। আর এটা কখনোই, মানে ধরো এটা কখনোই সম্ভব হবে না, অর্থাৎ তুমি কখনোই লাখপতি হতে পারবে না, অথবা কবুতরের মতো ডানা থাকবে না, এই যে অসম্ভব ব্যাপারটা, এই কারণে আমরা এখানে ওয়্যার ব্যবহার করি। মনে থাকবে সবার কেন আমরা এখানে ওয়্যার ব্যবহার করব? এই কারণেই। আর ওয়াজ যেহেতু হচ্ছে সিম্পলি আমরা যা যা করি সবকিছুই ওয়াজ দিয়ে লিখি, এইটাই হচ্ছে একটু এক্সেপশনাল, অর্থাৎ ব্যতিক্রম, এটা খেয়াল রাখবে। সাধারণত যখন টু বি দিয়েছে, এখানে যারা রুলসটা জানবে না তারা হয়তো আই উইশ আই ওয়াজ দিয়ে দিতে পারে, কিন্তু আসলে ওয়াজ না, এটা হবে আই ওয়্যার এ মিলেনিয়ার, মানে আমি যদি লাখপতি হতাম। তার মানে এটা সম্ভব না, আসলে এটা আমার জন্য, আমার পক্ষে অসম্ভব। তারপর হচ্ছে হি টক্স অ্যাজ ইফ
হি টু বি লিখেছে, হি এর সাথে ওয়াজ বসার কথা, কিন্তু এখানে ওয়ার লিখেছে। হি ওয়ার এ স্কলার, তার মানে হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ স্কলার, তার মানে সে এমন ভাবে কথা বলে যে যে সে একজন মানে জ্ঞানী ব্যক্তি বা স্কলার, ঠিক আছে। এর মানে কি, তার মানে সে আসলে মোটেও স্কলার না, কিন্তু সে এমন ভাবে কথা বলতেছে যেন সে কি, সে একজন স্কলার, মানে পণ্ডিত চলে আসছে, কিন্তু আসলে সে তা না। তাহলে এইখানেও একটু খেয়াল রাখবে, তোমরা এই পয়েন্টটা মেমোরাইজ করবে যে অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা উইশ থাকলে তো সবচেয়ে ভালো হয় এক্সাম্পলটা যদি মেমোরাইজ করতে পারো তাহলে হচ্ছে তুমি অ্যাপ্লাই করতে পারবা। হি টক্স অ্যাজ ইফ, এই যে অ্যাজ ইফটা খেয়াল করে রাখবা, অ্যাজ ইফ এর পরে ওয়্যার বসবে, এইটা হচ্ছে তোমরা অবশ্যই খেয়াল রেখো। তারপর 21-এ আবার দিয়েছে দেখো, অ্যাজ ইফ অ্যাজ দো, এর প্রথম অংশ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের অংশ কি হবে, সিম্পল পাস্ট টেন্স। আচ্ছা, আবার প্রথম অংশ যদি সিম্পল পাস্টে হয় তাহলে পরের অংশ হয় পাস্ট পারফেক্ট। আচ্ছা, এরকম একটা রুলস এর আগেও একটা পড়েছিলাম না, সিন্স দিয়ে পড়েছিলাম এরকম, জি মিস। সিন্স এর মেনি ইয়ার্স হলে, হ্যাঁ আচ্ছা, সেখানে একটা এরকম পড়েছিলাম। আবার এখানে অ্যাজ দো অ্যাজ ইফ এর অংশটা লিখেছে, যেমন এখানে এখানে কিন্তু দুটো অংশ থাকবে, দেখি দুটো ভার্ব পাওয়া যাবে। ইউ স্পিক অ্যাজ দো ইউ নো এভরিথিং, তাহলে এই যে স্পিক বলে প্রথমটা স্পিক ছিল প্রেজেন্ট ফর্মে, তাই এখানে সিম্পল পাস্টে লিখেছি ইউ নিউ এভরিথিং। আচ্ছা, তারপর হচ্ছে শি স্পোক অ্যাজ ইফ আই নট হিয়ার হার, আচ্ছা যেহেতু হিয়ার মেইন ভার্ব দিয়েছে তাহলে এখানে হার্ড হওয়ার কথা, আচ্ছা হার্ড হবে। এখন নট হিয়ার তুমি করবে কি, পাস্টে পেয়েছো, স্পোক পেয়েছো সিম্পল অর্থাৎ পাস্ট ইনডিফিনিটিভ বলি আমি, পাস্ট ইনডিফিনিট ফর্মে, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট, আর এটাকে পাস্ট পারফেক্ট করতে হলে আমাকে কি করতে হবে, হ্যাড দিতে হবে, তাই না, হ্যাড বসাতে হবে। হ্যাড বসাতে হবে। তাহলে এই কারণে তোমাকে Yes. নট হিয়ার কেন দিয়েছে, না মানে শুনতে পাওনি আর কি। আচ্ছা, শি স্পোক অ্যাজ ইফ আই হ্যাড নট হার্ড হার, সে এমন ভাবে বললো যে আমি তার কথা শুনতে পাইনি, অর্থাৎ তুমি কিন্তু শুনেছো কিন্তু তারপরও সে এমন ভাবে তোমাকে বললো যে তুমি মানে তোমার কান দিয়ে সেটা যাচ্ছে না, এরকম আর কি ব্যাপারটা। তাহলে শি স্পোক অ্যাজ ইফ আই হ্যাড নট হার্ড হার, এখানে হিয়ার্ড বলবো না, এটা কি উচ্চারণ কি হবে বলতো, হার্ড, ঠিক আছে, হিয়ার হার্ড হার্ড। তারপর হচ্ছে 22, এভরি ইচ ওয়ান অফ, আচ্ছা এটা থাকলে ভার্বের কি হবে, সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এটা আমরা জানি, জানো তোমরা সবাই, এভরি জি, এভরি বলতে কিন্তু প্রতি বুঝায়, আর প্রতি বললে অনেকে মনে কি অল বুঝায়, আসলে অল না, এখানে এভরি মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ আলাদা আলাদা ভাবে প্রতিটা মানুষ, আলাদাভাবে আলাদাভাবে প্রত্যেকে, প্রতিটি মানুষ বা প্রতিটি, যেটা বোঝা যায় প্রতি স্টুডেন্ট অথবা প্রতিজন। এখানে মানুষ অনেক মানে সবাইকে বুঝালে আলাদাভাবে সবাইকে বুঝাবে, ব্যাপারটা এমন। এভরি ইচ ওয়ান অফ, এটা থাকলে আমরা সিঙ্গুলার। আচ্ছা দেখি, ওয়ান অফ দ্য স্টুডেন্টস বি অ্যাবসেন্ট ইয়েস্টারডে, আচ্ছা এক নাম্বার কথা হচ্ছে ইয়েস্টারডে লেখা আছে, তাহলে অবশ্যই আমরা এটা পাস্টে করব, পাস্ট ইনডিফিনিট ফর্ম, ঠিক আছে, এটা মাথায় রাখবে, সেন্টেন্স ম্যাম খেয়াল আমার করে একটু তারপর প্রবলেম বসাবে। ছিল তো তাই আর কি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আচ্ছা সমস্যা নেই, এখন ক্লাস খেয়াল করো, হ্যাঁ। ইয়েস্টারডে থাকার কারণে আমরা পাস্ট ইনডিফিনিটে করব। তারপর আমাদেরকে কি বলেছে, এখানে দেখো স্টুডেন্টস দেখলেই অনেকে কি করবে, চোখ বন্ধ করে হয়তো আর বসাবে নাহলে ওয়ার বসাবে, আর অথবা ওয়ার, কিন্তু আমরা কি বসাবো, এখানে আমাদেরকে প্রথমে একটা কথা বলেছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তার মানে ছাত্র ছাত্রীদের মধ্যে একজন, অর্থাৎ ছাত্র ছাত্রীদের একজন গতকাল অনুপস্থিত ছিল, তার মানে আমি আসলে মেইনলি ইন্ডিকেট করছি কাকে, একজনকে বলছি, সে আসলে অনুপস্থিত ছিল, হি অথবা শি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। তো এখানে ওয়ান অফ দ্য স্টুডেন্টস বলার কারণ হচ্ছে কি, ছাত্রছাত্রীদের একজন অনুপস্থিত ছিল, তার মানে সবাই এসেছিল এর মধ্যে একজন ছিল না, এই একজনকে বলার জন্য আমরা এখানে ওয়াজ ব্যবহার করবো, এটা খেয়াল রাখবে। তারপর এভরিবডি, এটা তোমরা জানো, এভরিবডি লাইক হয় না, এভরিবডি কি হয়, লাইকস হয়। শোনাতে এটা মানে অনেক সময় শুনতে যারা হয়তো বুঝতে পারবে না তারা মনে করবে যে এভরিবডি বলতে আমরা এখানে সব মানুষকে বোঝাচ্ছি, আসলে সব মানুষ না, এখানে সিঙ্গুলারলি অর্থাৎ ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে একজনকে বোঝাচ্ছে, এই কারণে এখানে আমরা লাইকস দিব প্রেজেন্ট ইনফিনিট টেন্সে। তারপর হচ্ছে এখানে যে এই মোডাল ভার্বস গুলো একটু খেয়াল রেখো, কি লিখেছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হলে মূল ভার্বের প্রেজেন্ট টেন্স হবে। আচ্ছা, এখানে নাম্বার 1-এ এটা তোমরা পারবে ইনশাল্লাহ, সহজ আছে, তবে এই 8টা একটু মেমোরাইজ করে রাখো, ভুল করবে না কখনোই। কুড কিন্তু পাস্ট ফর্ম, হ্যাঁ, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, মের পাস্ট ফর্ম হচ্ছে মাইট, শ্যালের হচ্ছে শুড, উইলের উড, হ্যাঁ, এইগুলা যখন অক্সিলারি ভার্ব হিসেবে অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হবে, তাদের পরে যে মেইন ভার্বটা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্মেই বসবে, তাহলে মে, মিট, ক্যান হেল্প, দেখো ক্যান হেল্প লিখেছে, শুড, লাভ, যা থাকবে তাই লিখবে।
ওয়ান শুড লাভ ওয়ান্স কান্ট্রি। এবার 24 কি বলেছে, বলছে ব্র্যাকেটের ভার্বের পূর্বে অংশ যদি মেইন ক্লজের আছে, এইখানে তোমাদের এটা কি প্রয়োজন আছে আমি একটু দেখি। পরের অংশ কোনো সময় নেক্সট ডে, নেক্সট উইক আছে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার। আচ্ছা, ওই যদি যদি ধরো এমন এখানে লিখেছে she said that he visit me the next day। আচ্ছা, নেক্সট ডে বলে কিন্তু আমরা বুঝি যে পরবর্তী দিন। তাহলে সাধারণত এটা কি হওয়ার কথা ছিল? সাধারণত আমরা কি বলি, ভবিষ্যতে যে কাজটা Future করবো tense বোঝায়, হবে। হ্যাঁ ফিউচার হওয়ার কথা ছিল, ফিউচার ইনডিফিনিট টেন্সে। যেহেতু নেক্সট ডে বলেছে, নেক্সট ডে, নেক্সট মর্নিং, নেক্সট মান্থ, যাই থাকুক না কেন, আগামীকাল বা পরবর্তী দিন বলেছে, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে হওয়ার কথা। কিন্তু এখানে যেহেতু দেখো এটা একটা কি বলা যায়, এটা আমরা ডিরেক্ট আর ইনডিরেক্ট স্পিচ তোমরা হয়তো করেছো, এটা ইনডিরেক্ট স্পিচের মতো। অর্থাৎ ন্যারেশন যদি তোমরা করো, ন্যারেশন তোমাদের এই ইয়ারে আছে, 7-এ হয়তো থাকার কথা। আমার ক্লাস 7 এ আছে কিন্তু আমরা হ্যাঁ। 6 এ করিনি। 6-এ করনি, আচ্ছা 7-এ আছে। ন্যারেশন যখন করি, ওই যে একজনের উক্তিটা আরেকজন যখন, হ্যাঁ তৃতীয় ব্যক্তি যখন বর্ণনা করে, তখন তো ওই ওর কথাগুলো তৃতীয় ব্যক্তির মতো করে বলে। অর্থাৎ প্রথম দুইজনের কথা তৃতীয় ব্যক্তি যখন নিজের মতো করে বলে, তখন সেটা কি হয়ে যায়, ইনডিরেক্ট স্পিচ হয়ে যায়। আর ডিরেক্ট স্পিচ কোনটা, যখন ওদের প্রথম দুইজন ব্যক্তির কথোপকথন সেম টু সেম যদি ইনভার্টেড কমা দিয়ে লেখা হয়, সেটা হচ্ছে তোমার ডিরেক্ট স্পিচ। তো এখানে যে সেন্টেন্সটা দিয়েছে এটা কিন্তু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ she said that এভাবে থাকলে যে দ্যাট বসানোর কারণে ওই ইনভার্টেড কমাগুলো উঠে গিয়েছে। এটা তোমরা তোমাদেরকে এক্সাম্পল দেখালে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো এইটুকু মনে রাখো যে এটা একটা ইনডিরেক্ট স্পিচ। তো এখানে she said এটা থাকাতে, এটা হচ্ছে মেইন ক্লজটা। দেখো একটা জিনিস কি, এই সেন্টেন্সের দুটো অংশ আছে, একটা হচ্ছে she said সে বলল, তারপরে অংশটা হচ্ছে কি, যদি আমি ধর আরেকটা সাবজেক্ট ভার্ব সহ বলি, আরেকটা বাক্য হচ্ছে হি ভিজিট মি দ্য নেক্সট ডে, যদি দ্যাটটা আমি একটু মানে হাইট করে রাখি। she said দিয়ে একটা সেন্টেন্স, আরেকটা হচ্ছে হি ভিজিট মি দ্য নেক্সট ডে। এই যে দুটো বাক্য জোড়া লেগেছে কোন জায়গায় এসে, কি দিয়ে জোড়া লেগেছে? একটা, That. হ্যাঁ দ্যাট দিয়ে। এটা হচ্ছে কোঅর্ডিনেটর, অর্থাৎ কি করে, তার কাজ হচ্ছে অন্যদেরকে যুক্ত করা, কখনো সংযোগ করে কখনো বিয়োজক করে। যেমন তোমরা পড়েছো না, অ্যান্ড দিয়ে কি হয়, দুটো বাক্য যুক্ত হয়, তাই না? আবার অর দিয়ে কি বোঝায়, বিয়োগান্ত বোঝায়। যেমন আমি যদি বলি ডু অর ডাই, করো না হলে মরো, মানে ব্যাপারটা এরকম। আবার আমি বললাম যে কাম অ্যান্ড সিট হিয়ার, আসো এখানে বসো, এটা এটা অ্যান্ড দিয়ে হচ্ছে যুক্ত হয়, অর দিয়ে হচ্ছে এটা মানে বিয়োগ করা হয়, মানে এটা অথবা এটা 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 মিন করে। এই যে দ্যাট ব্যবহার করলাম, দ্যাট ব্যবহার করাতে দুটো অংশ জোড়া লেগে গেছে। তো দুটো অংশের প্রথমটা হচ্ছে মেইন ক্লজ, আর পরেরটা অংশ হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজ কোনটা? মেইন ক্লজ হচ্ছে কারো ওপর সে নির্ভর করবে না। she said এটা দিয়ে যদি আমি ফুল স্টপ দেই, সে বলল, কি বললো হয়তো সেটা আমি লিখলাম না, কিন্তু এটা একটা বাক্য সম্পূর্ণ হয়েছে। কিন্তু দেখো আমি যদি বলি দ্যাট হি ভিজিট মি দ্য নেক্সট ডে, এইটুকুর অর্থটা কি দাঁড়ায় বাংলায়, যে সে পরবর্তী দিন সে আমাকে দেখতে আসবে। দেখো আমি যদি আবার বলি যে সে আমাকে পরবর্তী দিন দেখতে আসবে, এখন যে দিয়ে কি কোনো বাক্য শুরু হয়? আসলে যে দিয়ে কিন্তু কোনো বাক্য No, শুরু হয় না, হ্যাঁ এটাকে ইনকমপ্লিট বুঝায়। অর্থাৎ যে এর আগে তার মানে কিছু ছিল, ঠিক আছে, যে এর আগে কিছু একটা ছিল, কোনো একটা অংশ, হয়তো আরো একটা বাক্যের অংশ ছিল এখানে। তো এই কারণে এই যে দ্যাট থেকে যেই ডে পর্যন্ত এই বাকি অংশটুকু আছে, এই পুরো অংশটাই হচ্ছে তোমার প্রথম অংশটার উপর নির্ভর করে। এই কারণে এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো তোমাদেরকে এখানে এত কিছু দেখায়নি, এখানে শুধু she said এটা আন্ডারলাইন করে এখানে মেইন ক্লজটা দেখিয়েছে। তাহলে মেইন ক্লজ হচ্ছে কি, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। তোমরা আবার ক্লজ নিয়ে ভয় পেও না যে ক্লজ জিনিসটা কি, কথা বোঝা গেল? ভার্ব প্লাস হ্যাঁ ক্লজ মানে সাবজেক্ট হচ্ছে, প্লাস ভার্ব। না সাবজেক্টের না, ক্লজ হচ্ছে বাক্যের অংশ, অর্থাৎ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লিয়ার, বোঝা গেল এবার? ম্যাম হ্যাঁ বলো, প্রশ্ন করবে? আমাদের ক্লাস 7 এ গ্রামাটিক্যালে কি কি হুম। পড়বে পরীক্ষার জন্য? আচ্ছা তোমাদের সাথে আমি হ্যাঁ সিলেবাসটা শেয়ার করতে পারি না সবসময়, সিলেবাসটা আমি আমার মোবাইলে আছে, পিসিতেও নিয়েছিলাম হয়তো। আচ্ছা আমি আজকে যদি জাস্ট লাস্ট 2-3 মিনিটস একটু চেক করবো, ঠিক আছে? আমার এখানে দেখেছি কিনা তোমাদের এই ফাইলটাতে, ক্লাস 7 যে ক্লাসগুলো করে সেগুলো আমার একটা ফাইলে রেখেছি, ফোল্ডার করে রেখেছি। যদি পারি আমি এখান থেকে দেখাবো। হ্যাঁ এখন এই আলোচনাটা একটু শেষ করে দেই। এখন ক্লজ মানে কি বললাম, বাক্যের অংশ, গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজও কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, খেয়াল রাখবে। এই টার্মগুলো তোমরা 9-10-এ 8-9-এই হয়তো ইনশাল্লাহ পরিচিত হয়ে যাবা। ফ্রেজও হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজও গ্রুপ অফ ওয়ার্ডস,
তবে এখানে পার্থক্যটা হচ্ছে কি, গ্রুপ অফ ওয়ার্ডস যেটা ক্লজ, সেখানে হচ্ছে তোমার অর্থ থাকবে, কিন্তু ফ্রেজে কোনো অর্থ থাকবে না। ঠিক আছে, মানে ফ্রেজ বললে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস হবে, কিন্তু তার কোনো আলাদা অর্থ থাকবে না, অর্থাৎ এখানে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না। কিন্তু ক্লজে কি হয়, একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকে। এইটাই হচ্ছে তোমার ক্লজ আর ফ্রেজের পার্থক্য। বোঝা গেল? তোমরা ভবিষ্যতে আরো বুঝতে পারবে। আর একটা এক্সাম্পল দিলে আরো সুন্দর করে বুঝতে পারো, যদি আচ্ছা সময় থাকলে দেখাবো ইনশাল্লাহ। এটা শুধু শেষ করি। এখানে এই যে বাকি এই বাকি অংশটুকুর যে ক্লজের অংশটুকু রয়েছে, এখানে যদি কখনো নেক্সট ডে অর্থাৎ ফিউচার বুঝায়, কিন্তু প্রথম অংশটা মেইন ক্লজের প্রথম অংশ যদি আবার পাস্টে হয়, তুমি এখানে শ্যাল উইল ব্যবহার করতে পারবে না। এখানে কি ব্যবহার করতে হবে দেখো তো? শ্যাল উইলের পরিবর্তে হ্যাঁ শুড অথবা উড। সবচেয়ে ভালো হয় আসলে উডই। আর দেখো এখানে ভুল লিখেছে একটু আমার মনে হচ্ছে, কারণ কি লিখেছে শি সেড দ্যাট হি ভিজিট মি দ্য নেক্সট ডে। এখানে হি হবে, আসলে শি হবে না। ঠিক আছে, এইখানে আনসারটা ভুল হয়েছে। এখানে লেখো শি সেড দ্যাট হি উড ভিজিট মি নেক্সট ডে, এটা হবে। হি শি দুইটার ক্ষেত্রে উড হবে, সমস্যা নাই। তবে শেল, যদি শেল বুঝায় তোমরা শুডও ব্যবহার করতে পারবে, তবে সবচেয়ে বেস্ট কারেক্ট আনসারটা আসলে উড হবে। এটা তাহলে উড দিয়ে মেমোরাইজ করে ফেলবা। ঠিক আছে, পাস্ট ফর্মে এখানে যে লোরা লিখেছে শুড অথবা উড বসে, তবে সবচেয়ে বেশি আসলে উডই ব্যবহার করি, শুড এর ব্যবহারটা আসলে অতটা হয় না। তাহলে এই 24 পর্যন্ত তোমাদের পড়া থাকলো। আর এখানে আরেকটা কাজ করবে, সেখানে আচ্ছা ওখানে আমরা কতটুকু পড়েছিলাম জানি? 20টা। আচ্ছা ম্যাম 20টা ওইখানে আমরা, পড়েছিলাম। না ম্যাম আমরা 10টা পড়েছিলাম। হ্যাঁ 10টা পড়েছে, আসলে প্রথম 10টাই হয়েছে। 10টা SW দিয়েছিলেন আর 10টা বলেছিলেন এই ক্লাস SW দিবেন। আচ্ছা ঠিক আছে। জি ম্যাম। এই যে এখানে আমাদের ছিল, এটা কি আবার চেঞ্জ হয়ে গিয়েছে? আচ্ছা 10টার মধ্যে তোমরা কি হোমওয়ার্ক করেছিলা? কেউ কিছু করেছিলা পড়া? জি ম্যাম করেছি। আচ্ছা জি ম্যাম। একটা করে সেন্টেন্স লিখতে বলেছিলাম এমন, না দুটো ম্যাম করে? এগুলো মুখস্থ করতে বলেছি। নো ম্যাম, আপনি বলেছিলেন যে এগুলো ভালোভাবে করে নিতে দেখতে। আচ্ছা মুখস্থ করতে পেরেছি, তাহলে এক কাজ করো, এটার স্ক্রিনশটটা দিয়ে রাখো বাবা। নেক্সট ক্লাসে হচ্ছে আরো 10টা, এই 20টা থেকে তাহলে আমি একটা কাজ করতে দিব নাকি? ইনশাল্লাহ জি ম্যাম। করতে দিব। ম্যাম এখানে করতে না 11 দিলে থেকে তুমি 15 পারবে না। পর্যন্ত দেখা যাচ্ছে। 11 থেকে 15 আরেকবার দেখো তো বাবা, দাঁড়াও একটু অপেক্ষা নো করো। মিস 11 থেকে 20 পর্যন্তই দেখা যাচ্ছে। মিস 11 থেকে 20 দেখা যাচ্ছে। না ওটা হয়তো মোবাইলের একটু হয়তো উপরে ওঠে না অনেক সময়। হ্যাঁ ধরো আমি পিসিতে যতটুকু দেখাই বা স্ক্রিনে দেখাই, হয়তো ওর পুরোটা কভার করে না জন্য। না ম্যাম দেখা যাচ্ছে এখন। হ্যাঁ প্রাপ্তি দেখতে পাবে ইনশাআল্লাহ। একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো কিন্তু তোমাদের এক্সামে থাকবে বা 40টার মতো, 40টা না আসলে আরো বেশি থাকবে। লাস্ট ইয়ারে হচ্ছে আমাদের তো অনেক ক্লাস হয়নি করোনার জন্য, সে কারণে তোমাদের মানে সিলেবাস অনেক শর্ট করতে হয়েছিল। কিন্তু এইবার আশা করি হবে না। আর স্কুল তো খুলে যাচ্ছে, শুনেছো হয়তো, জেনেছো তাই না? থাকবে জি আমাদের ম্যাম 22 তারিখ। এখন থেকে কি রেগুলার ক্লাস হবে? হ্যাঁ রেগুলার বলতে ওই যে গভর্নমেন্টের যে নির্দেশনা অর্থাৎ সরকারি সিদ্ধান্ত ম্যাম অনুযায়ী। একদিন করে। হ্যাঁ হ্যাঁ 6-7 হচ্ছে একদিন করে আসবে সপ্তাহে, 3টা বিষয়ে ক্লাস হবে। তারপর 8 আসবে 2 দিন করে, এভাবে আর কি। হ্যাঁ আস্তে আস্তে ইনশাল্লাহ খুলেই দিবে। আর এখন তো মানে 2 ডোজ টিকা নেওয়া হয়েছে না, ওপেন করে দিবে সব। হয়তো 2-3 মাস হয়তো একটু দেখবে, বুঝছো, হয়তো 2 মান্থস দেখবে। ম্যাম সপ্তাহে একদিন করে ক্লাস হবে? বুঝতে পারছি না বলো। সপ্তাহে একদিন করে ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ আগে যে আমাদের কিছুদিন আগেও যে গত বছরের শেষের দিকে পড়েছে না, লাস্ট ফাইনাল ইয়ারের যে হাফ ইয়ারলি, তখন কি ছিল যে সপ্তাহে একদিন করে 6-7 আসবে, 8 আসবে 2 দিন। ঠিক আছে ওভাবেই হবে আর কি। আচ্ছা ম্যাম যাই হোক কালকে তোমরা কি রুটিন পাবে। আমাদের হ্যাঁ হ্যাঁ আরেকবার বলো, আর একজন একজন করে বলো। ম্যাম কালকে কি আমাদের অনলাইন ক্লাস হবে? কালকে 21 তারিখ না, তো 21শে ফেব্রুয়ারি তো আমাদের সরকারি ছুটি, হলিডে না, হবে না। তারপর তোমরা নোটিশ দেখো, হবে না। 21শে ফেব্রুয়ারি তো ক্লাস বন্ধ থাকে বাবা, সবকিছুই অফ থাকবে। ঠিক আছে আর আমাদের 22 তারিখে ক্লাস হবে হ্যাঁ স্কুলে। 22 তারিখে এটা অপেক্ষা করো, রুটিন দিলে যদি তোমাদের 22 তোমাদের ম্যাম আগে 22 আচ্ছা তারিখে তো সোমবার পরে ওই দিন। হ্যাঁ 6-7 তোমরা, আচ্ছা 7 তোমরা কি বার আসছে স্কুলে? একটা দিন তোমাদের সোমবার। সোমবার। সোমবার আসছে। তোমরা হয়তো তাহলে সোমবার। নেক্সট ম্যাম মানডে। আমরা 28 তারিখ যাব সোমবার হলে। হ্যাঁ অপেক্ষা করো। হ্যাঁ কোনো কেউ এমনিতে নোটিশ ছাড়া অথবা পারভেজ স্যার নোটিশ যদি ফরওয়ার্ড করে তাহলে সেটা দেখে কনফার্ম হবে। ঠিক আছে, এছাড়া কেউ কোনো মানে
কিছু বলো না, দেখা যায় অনেকে কনফিউজ হয়ে যায়। তোমরা কিছু নিজে থেকে কিছু দিও না বা জিজ্ঞেস করো না, এমনিতে দিবে। আর যদি না দেয় তাহলে মনে করবে যে অনলাইনে ক্লাসটা চলবে, ঠিক আছে? রুটিন চেঞ্জ হলে তখনই লিখে দিবে যে কিভাবে হবে। এটা তোমরা পড়া নিয়েছো 11 থেকে 20। আর আরেকটা কথা বলবো, এটা হচ্ছে এই যে আমরা ভয়েস চেঞ্জ শুরু করে দিব। নেক্সট ক্লাসে আমি কিছু প্যাসেজ আকারে রাইট ফর্ম অফ ভার্বস ম্যাম করতে দিব, আমাদের ক্লাস স্কুল থেকে কি শনিবারে ছুটি হবে? তোমাদের স্কুল থেকে ম্যাম মানে সরকার বলছে যে প্রত্যেকটা স্কুলে শুক্রবার শনিবার ছুটি হবে 22 তারিখ থেকে। 2023 সাল থেকে কার্যক্রম হ্যাঁ, ওটা আগামী বছর থেকে মনে হয় করবে না, এমন করতে পারে। হ্যাঁ, আমিও শুনে মানে নিউজ স্ক্রলে দেখেছিলাম। এটা যখন করে জানতে পারবে, এখন না আপাতত। এটা হচ্ছে অনেক স্কুল তো 2023 সালে করবে। হ্যাঁ, অনেক স্কুল শনি থেকে বৃহস্পতি পর্যন্ত হয়, সে তাদের ক্ষেত্রে হবে, ঠিক আছে? অর্থাৎ যাদের শুধুমাত্র ফ্রাইডেটা হচ্ছে হলিডে, তাদের ক্ষেত্রে আরেকটা দিন বাদ। হুম, আচ্ছা এইবার আরেকটা কথা বলি, ভয়েস সবাই বাসায় বসে আমি তো ওখানে 19 থেকে 24 রাইট ফর্ম অফ ভার্বস দিলাম। আর এখানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমরা এই যে এখানে একটু পড়বে, রিডিং পড়বে। রিডিং পড়া বোঝো? রিডিং পড়া কি বলতো? মিস সিম্পল রিড করা। এর মধ্যে কেউ বাসায় পড়েছো, নিজের থেকে বাসায় পড়েছো কেউ? ভয়েস শুরু করেছে কেউ? মিস আমি শুরু করি। এখনো ভয়েস শুরু করিনি। আচ্ছা, ভয়েস শুরু করার আগে সবচেয়ে ভালো মতো পড়তে হবে হচ্ছে কনজুগেশন অফ ভার্বস, অর্থাৎ এই যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের 3টা ফর্ম একদম মুখস্থ থাকতে হবে, যে কোনো ভার্বের, যাতে ধরলেই অথবা লিখতে দিলেই তুমি সেটা পারো। তাহলে 1 নাম্বার হচ্ছে তোমরা ভার্ব গুলো আবার রিভাইজ দিবে। তারপর হচ্ছে তোমাদের টেন্স লাগবে, টেন্স ছাড়া তুমি ভয়েস চেঞ্জ করতেই পারবে না। টেন্সে যত দুর্বল হবে ভয়েস চেঞ্জ মানে আরো খারাপ হবে, বোঝা গেল? তার মানে ভয়েস চেঞ্জ ভালো করতে হলে এই দুটো পয়েন্ট অবশ্যই লাগবে। মিস আমি ভয়েস চেঞ্জ 6 এ শেষ করেছি। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, 6 এও হয়েছে, তোমাদের অনেকে হয়তো পড়েছো। আবার 7 থেকেই হয়তো মানে ভালো মতো এটা থাকবে, এটা আলাদা টপিকই থাকবে, ঠিক আছে? ভয়েস চেঞ্জ আসবে, এটা তোমাদের সেন্টেন্স আকারেই আসার কথা। তারপর আমরা তোমাদেরকে জানাবো যে সেন্টেন্স আকারে দিব নাকি। আপাতত প্র্যাকটিস করবে অবশ্যই সেন্টেন্স আকারে। তাহলে তোমাদের প্রথম এখানে যে ট্রানজিটিভ ভার্ব আছে, ইনট্রানজিটিভ ভার্ব আছে, একটু খেয়াল করবে। এই যে আচ্ছা, এখানে ট্রানজিটিভ ভার্বের তোমরা কি জানো ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব কি? কেউ কি বলতে পারবে আমাকে? জি ম্যাম। বলো তো কি হয়, ট্রানজিটিভ ভার্ব কোনটা আর ইনট্রানজিটিভ ভার্ব কোনটা, বা সংজ্ঞা বা কিছু জানো কিনা? যে মানে যে ভার্বের অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। থ্যাংক ইউ, খুব সুন্দর আনসার হয়েছে এবং কারেক্ট আনসার। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। যেমন ধরো আমি যদি বলি, একদম সিম্পল একটা উদাহরণ দিই, আই ইট রাইস, আমি ভাত খাই। এখন যদি প্রশ্ন করি আমি কি খাই, এই যে তুমি একটা অবজেক্ট পাচ্ছ, ভাত, রাইস, এই রাইসটাই হচ্ছে তোমার অবজেক্ট। আর এই ইট ভার্বটা এখানে এই সেন্টেন্সের জন্য, অর্থাৎ আই ইট রাইস, ইট ভার্বটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। ম্যাম আই স্লিপ এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব না? হ্যাঁ, ভেরি গুড। আই স্লিপ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ তুমি ঘুমাও। কি ঘুমাও, এটা কি প্রশ্ন হয়? কখনোই প্রশ্ন হয় না। তারপর আই রান, আমি দৌড়াই, স্লিপ, রান, ঠিক আছে? তারপর হচ্ছে যেমন ধরো গো, গো কিন্তু যাই, কোথায় যাই এটা বলতে পারি, কিন্তু কি যাই এটা কি বলা যায় কখনো? এটা কখনো হয় না। তার মানে মেইন কথা হচ্ছে অবজেক্ট থাকলে সেটা হবে ট্রানজিটিভ, অর্থাৎ